আসসালামু আলাইকুম। ইনসাইড স্টোরি পডকাস্টের দ্বিতীয় এপিসোডে আজকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আবু সাইদ মুন্না। আজকে আমরা কথা বলবো একজন উদীয়মান রাজনীতিবিদ এবং কাউন্সিলর পদপ্রার্থীর সাথে। খুবই অল্প বয়স্ক একজন এবং সম্ভাবনার এক অপার খনি সে। এবং এক্ষেত্রে আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি, আজকে আমাদের সাথে যে উপস্থিত রয়েছে সে হলো রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সদস্য। আমাদের সাথে উপস্থিত আছে অভি আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অভি আহমেদ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। অভি আহমেদ, আসলে আজকে আপনার সাথে আমরা কথা বলবো বিভিন্ন ধরনের যে আপনার তো ওয়ার্ড 19 নম্বর ওয়ার্ড, তাই তো? জি, 19 নম্বর ওয়ার্ডের যে বাস্তব সমস্যা এবং আপনার আসলে এই সমস্যা সমাধানগুলোর ক্ষেত্রে আপনার যে পরিকল্পনা রয়েছে এই পরিকল্পনাগুলো নিয়ে আসলে আজকে আমরা কথা বলবো। তো আপনি প্রস্তুত তো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, প্রথম যে প্রশ্ন সেটি হলো যে আসলে আপনি এই যে অল্প বয়সে কাউন্সিলর পদে দাঁড়িয়েছেন বা দাঁড়াতে চাচ্ছেন, এটি আসলে হঠাৎ করে আপনার কেন মনে হলো? যে আসলে আমি কাউন্সিলর ভোট করার যে ইচ্ছা পোষণ করেছি সেটা হলো পরিবর্তন। যে রাজনৈতিক যেই ক্ষমতার যে পাওয়ার বা শক্তিটা সেটা ভালো কাজে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি আমার 19 নম্বর ওয়ার্ডের জনগণকে দেখিয়ে যেতে চাই। ঠিক আছে, এই 5 তারিখের পরে আপনি আমার ওয়ার্ডে কোনো আওয়ামী লীগের কারো বাড়ি ভাঙচুর হয়নি, কেউ মামলা খায়নি, কারো ব্যবসা বা দোকানপাট লুট হয়নি। এটা আমি আমার মহল্লা থেকে শুরু করেছি। এই জিনিসটা আমি গোটা ওয়ার্ডে ছড়িয়ে দিতে চাই, ওয়ার্ডে না গোটা বাংলাদেশে চাই। যদিও দেখা গেছে যে হলো 2024 সালের 25শে ডিসেম্বরে আমরা প্রথম আলোর একটি প্রতিবেদন দেখেছি যেখানে সাবেক কাউন্সিলর অর্থাৎ আওয়ামী লীগের সুমন নামের একজন কাউন্সিলর ছিলেন আপনাদের। তিনি দাবি করেছেন যে তার পরিবারের যে জায়গা ছিল সেটি নাকি বিএনপির লোকজন দখল করে নিয়েছে এবং তার মায়ের যে কবরস্থান ছিল সেটিকেও নাকি তারা লুণ্ঠিত করেছে, এরকম একটা। জি, সেটা আমি সঠিক জানি না, আমার জানা নাই। ওটা ওনার পারিবারিক জের, ওনার বংশের ভিতরে থাকতে পারে এই জিনিসটা। আর যদি এরকম হয়ে থাকে তো উনি অনলাইনে পাবলিশ করুক, আমরা ইনশাল্লাহ এটা সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, মানে এরকম আসলে ওনার দাবি থাকলেও আসলে এরকম কোনো কিছু হয়নি তাহলে আপনার? জি জি। আচ্ছা, এক্ষেত্রে এখন বিষয়টি হলো যে আপনি তো বিভিন্ন ধরনের সামাজিক এবং রাজনৈতিক কাজে সবসময় অংশগ্রহণ করেন। আপনাকে আমি দেখেছি বিভিন্ন কাজে আপনি সবসময় ব্যস্ত থাকতে পছন্দ করেন এই অল্প বয়সেও। আসলে আপনারাই কাজ করবেন, তো সেক্ষেত্রে আপনার এই যে কাজের অভিজ্ঞতা সেটি কি আপনার যে ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডে যখন আপনি নির্বাচিত হবেন তখন কি এটি কতখানি আপনাকে সাহায্য করবে? জি আলহামদুলিল্লাহ। যে আমাদের সামাজিক সেবা, আমি বিভিন্ন গ্রুপের সাথে জড়িত আছি, যারা আমাকে জানে চিনে, ওরা অনেকেই জানে যে আমি আসলে কি করি। এই কাজগুলো আমি পরিবর্তন, মানুষের যে সমাজের মাঝে যে পরিবর্তনটা, একতাবদ্ধ, এই জিনিসগুলো আমাদেরকে আনা দরকার। এই পুরাতন রাজনীতি চেঞ্জ করে ফেলে নতুন রাজনীতি আসতে হবে। তারেক রহমান কিন্তু এই নতুন রাজনীতির যে সূচনা উনি কিন্তু দেখাচ্ছে মানুষকে। তারেক রহমান যদি শুরু করতে পারে আমরাও ইনশাল্লাহ ওয়ার্ডের পরিবর্তন করার চেষ্টা করবো। আচ্ছা, আপনি তো খুবই নতুন একজন মানুষ এবং আমার মনে হয় যে আপনি যেহেতু জেনজি বলা ভুল হবে, আসলে আপনি আমাদের মিলেনিয়ামের মধ্যে পড়েন, তো সেক্ষেত্রে আসলে আপনার মধ্যে কি এমন আইডিয়া আছে বা আপনার কি আইডিয়া আছে বা কি ধরনের পরিকল্পনা আপনি করেছেন যেটি আসলে রাজশাহীবাসী এ পর্যন্ত কখনো শুনেনি? জি, সেটা হলো আগামীতে আমি আমার যতগুলো প্রার্থী থাকবে, কাউন্সিলর প্রার্থী, সবার পরামর্শ নিয়ে কাজ করব যদি কখনো আমি জয়ী হই। আচ্ছা, তাদের পরিকল্পনা কি আমি আগে জানবো। আমার চাইতে তাদের পরিকল্পনা আরো ভালো হতে পারে আমার ওয়ার্ডবাসীর উন্নয়নের জন্য। সকলে মানে কাউন্সিলর যে জিতুক, আমি যদি কখনো পাই ক্ষমতায় বসি, সেক্ষেত্রে আমি সব কাউন্সিলরের যে পরামর্শ নিব। আর ওয়ার্ডের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না। এই দলীয় যে গন্ডগোল, মিথ্যা মামলা, মিথ্যা ফাঁসানো, বিরোধী দল দমন করা, এইসব থাকবে না। আচ্ছা, এটা একটা খুবই চমৎকার একটা আইডিয়া, আসলে সত্যি খুবই চমৎকার আইডিয়া। এর সাথে আরেকটা বিষয়, আপনার এলাকায় আমরা যেটি আসলে সরজমিনে গিয়ে দেখেছি সেটি হলো যে আপনার রেল কলোনিতে আমরা দেখেছি যে অনেকে তাঁবু টানিয়ে থাকে। তো এই ক্ষেত্রে আসলে এই যে ছিন্নমূল যে আসলে জনগোষ্ঠী রয়েছে এবং আপনি জানেন যে আপনার যে এলাকা, এই এলাকায় বলা যায় যে রাজশাহীর প্রথম 2-1টি জনসংখ্যা বেশি ওয়ালা কিন্তু আপনার হলো ওয়ার্ড, ভোটার সংখ্যা সবচেয়ে বেশি। তো সেক্ষেত্রে আসলে এই যে ছিন্নমূল যে লোকগুলো রয়েছে এদের ব্যাপারে আসলে আপনার পরিকল্পনাটা কি? তাদের ব্যাপারে আমার একটা পরিকল্পনা আছে যে এই ছিন্নমূল মানুষগুলো অনেক দিন থেকে দেখি আমরা রাস্তাতে ঘুমাই। আমাদের ওয়ার্ডে যেসব খাস জমি আছে, সরকারি জমি আছে, আমি এগুলা দখলদারদের হাত থেকে পূর্ণ দখল করে তাদেরকে ওখানে পুনর্বাসন করবো, আমাদের ছিন্নমূল মানুষগুলোকে। আমার এটা পরিকল্পনা আছে ইনশাল্লাহ। আচ্ছা, এক্ষেত্রে আসলে আপনি তো এমনিতে নিজেও স্বেচ্ছাসেবক দলে আছেন। স্বেচ্ছাসেবক মানে আসলে ভলেন্টিয়ার আমরা যেটাকে বলে থাকি। তো সেক্ষেত্রে আসলে আপনার তো বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক কাজে আপনি ব্যস্ত থাকেন, আমরা আপনার ফেসবুকেও দেখেছি এবং আপনার ব্যাপারে আমরা যখন খোঁজ নিয়েছি তখন আমরা জেনেছি। তো সেক্ষেত্রে এই যে কাজগুলো, এগুলো কি আপনি যখন নির্বাচিত হবেন আপনার দায়িত্ব পালনের ক্ষেত্রে কতখানি সাহায্য করবে বলে মনে করেন? জি, আমি এসবে জড়িত ছিলাম, আগামীতেও থাকবো এবং আমি 19 নম্বর ওয়ার্ডে একটা ভলেন্টিয়ার টিম তৈরি করব, যারা ইয়াং জেনারেশন, যারা ভালো কাজের মাধ্যমে
ভালো কাজে সহযোগিতা করবে আমাকে, একটা আলাদা টিম থাকবে আমার। আচ্ছা আচ্ছা, যারা জি। বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করবে। জি আচ্ছা জি জি। আচ্ছা, আপনার মতে তাহলে এই যে অনেক সমস্যায় তো আপনি দেখেছেন, আপনি এখনো নির্বাচিত হননি, আপনি কিন্তু 19 নম্বর ওয়ার্ডের একজন নাগরিক। জি। তো একজন নাগরিক হিসেবে আসলে আপনার কি মনে হচ্ছে যে আসলে প্রধান সমস্যা কি আপনার ওয়ার্ডের? আমার ওয়ার্ডের প্রধান সমস্যা হলো জলবদ্ধতা, তারপরে মাদকের ছড়াছড়ি, একতাবদ্ধ নাই। Planning এর অভাব। মশার কি কোনো সমস্যা আছে কিনা? জি, মশার সমস্যা তো আছেই। আচ্ছা, জি। আর রাস্তাঘাটের কি অবস্থা আপনাদের? রাস্তাঘাট মোটামুটি, তারপর আরো উন্নত দরকার আমার 19 নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট। আচ্ছা ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আসলে আপনি এই যে জলাবদ্ধতা, তারপরে মশা, স্বাস্থ্য ঝুঁকি জি এবং রাস্তার যে ভাঙাচোরা যে জায়গাগুলো রয়েছে, এই ব্যাপারে আসলে আপনি কোনো কি পরিকল্পনা রেখেছেন কিনা? জি, আমার এসবের জন্য আমি একটা ডিজিটাল সার্ভে করব সিটি কর্পোরেশনের সাথে নিয়ে, তারপর আমি সেই সমস্যাগুলো সেভাবে সলভ করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, এরপরে আসলে আরো একটি প্রশ্ন আপনার কাছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি বলে। সেটি হলো যে আপনাদের যেহেতু জনসংখ্যা খুবই বেশি আপনাদের এলাকায়, স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে হলো যে এখানে জমির দামও অনেক বেশি, অনেকেই জমি ছাড়তে চান না রাস্তা এবং ড্রেনের জন্য। তো সেক্ষেত্রে আসলে আপনার বিশুদ্ধ পানি সরবরাহ এবং পয় নিষ্কাশন যে ব্যবস্থা বা বর্জ্য যে আবর্জনা যেগুলো রয়েছে সেগুলো ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসলে আপনার পরিকল্পনা কি? আমার বিশুদ্ধ পানির জন্য আমি বিভিন্ন মহল্লায় যে ডিপ টিউবওয়েল সেটা আমি স্থাপন করতে চাই, আর বজ্রর জন্য বিভিন্ন জায়গায় পয়েন্ট থাকবে আমার ওয়ার্ডে, নির্দিষ্ট জায়গায়, ফাঁকা জায়গায় আমার কি বলে বজ্র ফেলার একটা আমি আলাদাই। আচ্ছা, মানে প্রত্যেকটা জায়গায় নির্দিষ্ট জায়গা থাকবে এবং ফাঁকা জায়গায় যাতে করে তারা ফেলতে পারে নির্দিষ্ট জায়গায়, এরকম আর কি আপনি চিন্তা করছেন। জি জি। আচ্ছা, আপনি অনেকগুলো আসলে পরিকল্পনা অলরেডি বলেছেন, এই পরিকল্পনাগুলো প্রত্যেকটা কিন্তু বাস্তবায়ন করতে আসলে টাকার প্রয়োজন। আমি আসলে আপনাকে একটা প্রশ্ন শুরুতেই করা দরকার ছিল যে আসলে আপনার আয়ের উৎসটা কি? আমার আয়ের উৎস, আমি ছোটখাটো একজন ব্যবসায়ী। আপনি কি ধরনের ব্যবসা করেন? আমার একটা কোম্পানি আছে এসএ কনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, আমি এই কনস্ট্রাকশনের কাজগুলো করি। আচ্ছা, কনস্ট্রাকশনের সাথে জড়িত আছেন? জি। তাহলে তো অনেক টাকা আপনার। না না, আমি গরিব ভাই, আমি মধ্যবিত্ত ছেলে। আচ্ছা, তবে আমার বেশি টাকা নাই। রাজনীতির ক্ষেত্রে যে টাকা নিয়ে ভোট করা এবং ভোট দেওয়া, এই কালচার থেকে আমি বের করতে চাই আমার জনগণকে, প্লাস যারা প্রার্থী আছে আমি একটা ডিফারেন্ট প্রচারণা করতে চাই এবার 19 নম্বর ওয়ার্ডে, টাকা বাদে আর কি যে প্রচারণা। আচ্ছা অভি, আমি তো অনেক কিছু শুনলাম আপনার কাছ থেকে, এবং আমরা যখন শুরুতে আলোচনা করেছি, এর আগে আপনার সাথে আমার কথা হয়েছে, তখন আমি দেখেছি যে আসলে আপনি অনেক আইডিয়ার কথা বলেছেন। জি, যদিও প্রথম প্রশ্নের ক্ষেত্রে আপনি শুরুর দিকে হয়তো বা বলার সুযোগ পাননি। তো আসলে আপনি যে শুরুর দিকের আইডিয়া বাদেও আরো কি কি আইডিয়া আছে যেগুলো আসলে রাজশাহীবাসীর জন্য নতুন মনে হবে? জি, আমার অনেক আইডিয়া আছে, যদিও সবার সামনে এখন আমার আইডিয়াগুলো বলা উচিত হবে না, তারপর আমি বলছি। আগামীতে আমার 19 নম্বর ওয়ার্ডে একটা ফ্রি অ্যাপ থাকবে 19 নম্বর ওয়ার্ডের, যে অ্যাপের মাধ্যমে তারা তাদের বিভিন্ন সমস্যাগুলো বলবে। দেখা যাচ্ছে কেউ চাঁদাবাজি করছে, দূর থেকে একটা ভিডিও বা ছবি তুলে ওখানে আপলোড দিবে, বা কোথাও রাস্তা ভাঙা বা কোথাও জলবদ্ধতা তৈরি হয়েছে, কোথাও লাইট নষ্ট, ছবি তুলে আমার ওয়ার্ডবাসী সেখানে পোস্ট করবে, সেটা আমি 24 ঘন্টার একটা সাথে যত দ্রুত পারা যায়। হ্যাঁ, আর আমাদের দেখা যাচ্ছে আমাদের ওয়ার্ডে বিশেষ করে পুকুরের সংখ্যা কম, গাছপালার সংখ্যা কম হয়ে গেছে এখন। তো আমার এই গ্রিন ওয়ার্ড হিসেবে গড়ে তোলার জন্য আমি প্রতি মাসে একটা প্রতিযোগিতা থাকবে, গাছ লাগানোর চ্যালেঞ্জ। যে সবচেয়ে বেশি গাছ লাগাবে সেই বাড়িটাকে আমি ফ্রি করে দেবো কারেন্ট বিল। খুবই ইনোভেটিভ আইডিয়া। জি, আর কি কিছু আছে? আরো অনেক কিছু আছে, আমি আস্তে আস্তে নিয়ে আসবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। এগুলা কি গুপ্ত থাকবে নাকি? যে গুপ্ত না, আমি এগুলো তো অবশ্যই সামনে প্রচার করব, তবে আমি এখন বলতে চাচ্ছি না, কারণ আমার অনেক কষ্ট করে আইডিয়া বিভিন্ন দেশ থেকে আমি এই আইডিয়াগুলো নিয়ে আমি আমার ওয়ার্ডবাসীর আমরা বুঝতে পারছি যে আসলে 19 নম্বর ওয়ার্ডবাসীর জন্য আসলে অনেকগুলো নতুন বিষয় আসলে অপেক্ষা করছে। জি জি। এর পাশাপাশি আমি আমার 19 নম্বর ওয়ার্ডের প্রতিটা মহল্লায় মাসে 1 থেকে 2 বার ফ্রি মেডিকেল চেক আপ, ডায়াবেটিক্স রক্ত পরীক্ষা এবং যে প্রাথমিক চিকিৎসার জন্য যে ওষুধগুলো, এগুলো আমি ফ্রি একটা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আগামীতে প্রতিটা মহল্লাতে বসবে। অভি, জি, অনেক কিছু শুনলাম আপনার কাছ থেকে। একটা কাউন্সিলরের কাছে মানুষের খুব একটা বেশি কিছু দাবি থাকে না, আসলে তেমন কিছু করারও থাকে না। তারপরও টিসিবি কার্ড, বয়স্ক ভাতা এবং সামাজিক যে সুরক্ষা বন্টন যেমন আছে আপনার হলো মৃত্যু সনদ, জন্ম সনদ, এগুলো নিয়ে আসলে কিছু দাবি দেওয়া থাকে। তো এইগুলার ক্ষেত্রে আসলে আপনি কি কোনো পদক্ষেপ নিয়েছেন বা ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা? যে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে টিসিবির কার্ড বা বয়স্ক ভাতা, এই জিনিসগুলো আমি খেয়াল করেছি, অনেক বয়স্ক মানুষ কষ্ট করে লাইনে দাঁড়িয়ে কার্ডগুলো নিচ্ছে, সেক্ষেত্রে কষ্ট লাগে দেখে এগুলা।
তো আমি চাইবো জিনিসটা যেহেতু অনলাইনে পাবলিশ করার জন্য কারা বয়স্ক ভাতা পাচ্ছে বা টিসিবির কার্ড পাচ্ছে, এবং তাদেরকে এটা আমি হোম সার্ভিস যেটাকে বলে, আচ্ছা, এই বয়স্ক মানুষগুলো যাতে তার কষ্ট করে না যেতে হয়, আমি তার বাসায় পৌঁছে দেবো জিনিসটা একটা আমার ভলেন্টিয়ার টিম দিয়ে। আচ্ছা, মানে যে খাদ্যশস্য এবং এর সাথে সাথে আসলে বয়স্ক ভাতা যেটি তারা পাবে সেটি, আর যে আসলে অর্থ আসবে আপনার কাছে বা আপনার এলাকা উন্নয়নের ক্ষেত্রে যে বাজেটটা আসবে, এই বাজেটের ব্যাপারে কি আসলে আপনি জনগণের সামনে সেটিকে প্রকাশ করবেন কিনা? জি অবশ্যই, আমার জনগণের সামনে আমি প্রতি মাসে লাইভ ভিডিওর মাধ্যমে আসবো, লাইভ হবে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে, এবং কত টাকা আসলো এবং কত টাকা কোথায় ব্যয় হলো এটা আমি জনগণের ডিরেক্ট আমি অনলাইনে দেখাইতে চাই। একদম স্বচ্ছতা, জবাবদিহিতা, যে রাজনীতি, এটা আমি করতে চাই ভাইয়া। আমার তো কেন জানি মনে হচ্ছে যে আপনাকে আসলে যদি 19 নম্বর ওয়ার্ডবাসী পাই তাহলে সেক্ষেত্রে তাদের অনেক ভালো কিছু হতে যাচ্ছে, এবং আপনার আইডিয়াগুলো কিন্তু এই ভিডিওর পরে হয়তো বা চুরিও হয়ে যেতে পারে। যে আমি চাই যে আমার আইডিয়াগুলো কপি হোক, কারণ জনাব তারেক রহমান এই নতুন রাজনীতি বাংলাদেশে যে শুরু হয়েছে সেটা সমগ্র বাংলাদেশ ছড়িয়ে যাক। আমি চাই আমার 19 নম্বর ওয়ার্ড সহ যারা আরো 30টা ওয়ার্ড কাউন্সিলর যারা হবে তারাও নতুনত্ব নিয়ে আসুক। তারেক রহমান যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে নতুনত্ব চাচ্ছে বাংলাদেশে, সেটা সবার মাধ্যমে ছড়িয়ে যাক, এটাই আমার চাওয়া। আচ্ছা, দেখা যাচ্ছে যে আসলে আপনার এলাকায় খেলার মাঠ বা উন্মুক্ত স্থান নেই বললেই চলে, ফলে বাচ্চারা খেলার জায়গা পাচ্ছে না। এক্ষেত্রে কি আসলে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? যে আমার অবৈধ দখল মুক্ত করে আমি সেগুলোকে খেলার মাঠ এবং শিশু পার্ক আমার ওয়ার্ডবাসীর জন্য আমি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, যেহেতু আমরা সম্ভাবনার কথা বলছি, সেক্ষেত্রে আসলে আরো একটি সম্ভাবনা আমি আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হলো আমরা জানি যে আপনার যে ওয়ার্ড রয়েছে এখানে নারী ভোটার সংখ্যা অনেক বেশি। জি জি, নারীদের নিরাপত্তা, নারীদের কর্মসংস্থান এবং তাদের সার্বিক বিষয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? জি, নারীদের জন্য আমার একটা বিশেষ পরিকল্পনা আছে। যেহেতু আমাদের নারীরা নির্বাচন প্রচারণার ক্ষেত্রে দেখবেন যে 5 বছর পর পর তারা দেখা যায় তাদেরকে অনেক কাউন্সিলরের পিছনে, তো আমি চাই যে নারীরা নিজে কিছু একটা করুক। সেক্ষেত্রে আমার মাথায় একটা আইডিয়া আছে, সেটা আমার নারীরা 19 নম্বর ওয়ার্ডের নারী মা বোনেরা আপনাদের জন্য আমি একটা নির্দিষ্ট জায়গা করে দেবো, যেখানে সপ্তাহে 2 দিন মেলা বসবে। ওখানে শুধুমাত্র আমাদের 19 নম্বর ওয়ার্ডের নারীরাই স্টল বা দোকান দিবে ওখানে, আর আমাদের শহরের বিভিন্ন মানুষ সেখানে কেনাকাটা করতে আসবে। এটা মোটামুটি বলা যায় অব্যাহত থাকবে, বউ বাজারের মতন একটা অবস্থা থাকবে। আসলে এই নতুন আইডিয়া গুলো হয়তো বা অন্য কোনো ক্যান্ডিডেট চুরি করেও নিতে পারে। আমার কেন জানি মনে হচ্ছে খুবই নতুন নতুন আইডিয়া আমি অভির কাছ থেকে শুনতে পাচ্ছি। এটা আমার নারীরা দেখবেন যে বিসিকে বিভিন্ন জায়গায় কাজ করে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করার পর 6,000 টাকা বেতন, 5,000 টাকা বেতন। তো আমার নারীদের জন্য এই সেই 12 ঘন্টার যে পরিশ্রমটা তারা নিজ বাসায় কাজ করবে এবং তারা সপ্তাহে 2 দিন বিক্রি করবে, মেলাতে বিক্রি করবে। ইনশাল্লাহ আমি মনে করি ভালো কিছু একটা হবে, ইউনিক। আচ্ছা, নারীদের জন্য কি আসলে আপনি সেই সাবানা আমলের ওই সেলাই মেশিন টাইপেরই চিন্তা করছেন, নাকি আসলে বর্তমান প্রযুক্তিতে অনেক এগিয়ে গিয়েছে? না, অবশ্যই না, সাবানা না। আমি আমার নারীদের জন্য আমাদের যে ইয়াং নারীরা আছে বা আমার মা বোনেরা আছে, আইসিটি থেকে শুরু করে আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি তাদেরকে একটা ট্রেনিং সেন্টার করে দেবো, সেখান থেকে তারা শিখবে এবং আগামীতে ভবিষ্যৎ গড়ার চিন্তা ভাবনা করবে তারা। আরো একটি প্রবলেম আসলে রয়েছে, যেহেতু আমরা অনেকগুলো সম্ভাবনার কথা বললাম, আপনি জানেন যে আপনার যে এলাকা রয়েছে এটির ব্যাপারে যখন আমরা দেখতে যাই তখন আমরা দেখেছি যে এখানে ছিনতাই, তারপরে চাঁদাবাজি, কিশোর গ্যাং এবং সবচেয়ে বড় সমস্যা হলো মাদক। জি জি। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আসলে আপনি কি কোনো আলাদা আলাদা চিন্তা করে রেখেছেন কিনা? আমি কিশোর গ্যাংয়ের এই যে জিনিসটা সেটা হলো কমিয়ে আনার জন্য আমি যুবকদেরকে আইসিটি, অটোমোবাইল, স্কিল ডেভেলপমেন্ট একটা ট্রেনিং তাদেরকে সেখানে প্রশিক্ষণ দিব, বাজে আড্ডা থেকে দূরে থেকে দক্ষতার কাজে লাগতে পারে, প্রোডাক্টিভ কাজে যাতে। এবং মাদকের ক্ষেত্রে আমি যারা মাদক এই আমার ওয়ার্ডে যারা বিক্রি করবে তাদেরকে চিহ্নিত করা হবে, তাদেরকে আমি মাদকের ব্যবসা ছেড়ে ভালো কাজে আসার আহ্বান করব, লোকাল আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করব। তারা যদি সেটাও না শুনে সেক্ষেত্রে আমার রাজনৈতিক ভাবে আমি তাদেরকে তাদের কর্মসংস্থানের ব্যাপারে কিছু চিন্তা করেছেন? জি জি জি। তারা যদি মাদক ব্যবসা ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে তাদের একটা ভালো ব্যবসা বা কোনো চাকরি। আর আমরা জানি যে আসলে যারা মাদকের ব্যবসা করে তাদের কাছে একটা মোটা অঙ্কের টাকাও থাকে, তারা কিন্তু চাইলেই আসলে নতুন কোনো ব্যবসা চাইলেই শুরু করতে পারে। জি, আমি ওই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি আমার ওয়ার্ডে যে মাদক ব্যবসায়ীরা আছে তাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো। চুরি ছিনতাইয়ের ক্ষেত্রে আসলে আপনার কি পরিকল্পনা? চুরি ছিনতাই বাড়ছে অভাবের কারণে। আমি মনে করি যারা মানুষ যদি কাজের ভিতরে থাকে সেক্ষেত্রে চুরি ছিনতাই কমে যাবে। আমাদের তো রাজশাহীতে কলকারখানা খুবই কম। জি জি জি। তো সেক্ষেত্রে আসলে আপনার সউদ্যোগে কি করবেন আপনি আপনার এলাকায়? আমার এলাকায় তারা বিভিন্ন ব্যবসা আছে, অনলাইনে মার্কেটিং ব্যবসা করা যায়, তাদের দক্ষতা তারা
অনলাইন প্ল্যাটফর্মে তারা নিয়ে আসুক। আচ্ছা, আপনি মানে জি, জি, তাদেরকে জি। ওই ব্যবস্থাটা করে দিবেন? জি জি ইনশাল্লাহ। অভি, আপনি তো একটা নির্দিষ্ট দলের সাথে সংযুক্ত আছেন, বিএনপির সাথে, জি ভাইয়া। এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে আসলে আপনি দায়িত্ব পালন করছেন। তো আপনার এই দল নিয়ে আসলে মানুষের মনে অনেক প্রশ্নও রয়েছে। তো সেক্ষেত্রে আসলে আপনি একজন সাধারণ জনগণ হিসেবে বা একজন নেতা হিসেবে বিএনপির একটি ইতিবাচক দিক এবং একটি নেতিবাচক দিক আপনি আমাদেরকে এবং আমাদের দর্শকদেরকে জানাবেন। জি, আসলে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে ইতিবাচক ভাবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার শাসনামলে উনি সামরিক শাসন গ্রহণ করলেও উনি বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য উনি গণভোট করেছিলেন। আমি কি জিয়াউর রহমানকে আপনারা চান কি চান না? জি তাই না? জি জি। 90% বেশি মানুষ জিয়াউর রহমানকে ভোট দিয়েছিলেন এবং শেখ মুজিবুর রহমান সব দলকে যেসব দলকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন সব দলকে তাদের উপরে বাকশালের মাধ্যমে যেই নিষিদ্ধ ঘোষণা করেছিলেন সকলের প্রতি আপনার সাধারণ ক্ষমা ঘোষণা করে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমার মনে হয় না এরকম রাষ্ট্রনায়ক পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় কেউ আছে। তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া, যার বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো অভিযোগ নাই। উনি কখনো দুর্নীতি এবং অন্যায়ের সাথে আপোষ করেননি, তাই তাকে তার দেশের জনগণ আপোষহীন নেত্রী বলে। তার উত্তরসূরি আবার দেখেন আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, উনি রাজনীতির যে একটা নতুনত্ব উনি কিন্তু নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রীকে মানুষ আগে কখনো জ্যামে দেখতে পায়নি, এখন ঢাকার জনগণ জ্যামে দেখছে, জ্যামে জনগণের সাথে জ্যামে প্রধানমন্ত্রীও বসে আছে, উনি অপেক্ষা করছেন। এই যে রাজনৈতিক কালচার গুলা, সকাল 9টার ভিতরে প্রধানমন্ত্রী অফিসে যাচ্ছে, এই কালচার গুলা তারেক রহমান শুরু করেছে। আমি মনে করি যে বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল পরিবর্তন আসবে। আবার আমরা দেখছি যে অন্যান্য দলের সাথে উনি যেভাবে সৌজন্য সাক্ষাৎ করছেন, আমরা কয়েকদিন আগে দেখেছি ওলামাদের সাথে এবং ইফতারি করছেন অন্যান্য দলের সাথে। কালকে একটা ভিডিও দেখলাম যে ওলামা ওনাকে দোয়া করে দিচ্ছে, আব্দুল রাজ্জাক সাহেব। জি, আব্দুল রাজ্জাক সাহেব। তো এই যে উনি আলেমদেরকে ভালোবাসছেন, জনগণকে ভালোবাসছেন, সবার কথা শুনছেন। এই যে ফ্যামিলি কার্ড, উনি বাংলাদেশে নেমেই কিন্তু বলেছিল আই হ্যাভ এ প্ল্যান। উনি বাংলাদেশের জনগণের জন্য একটা প্ল্যান নিয়ে আসছেন। তো উনি পরিবর্তন দেখাচ্ছে। আশা করি উনি বাংলাদেশের ইতিহাসে উনি একজন স্মরণীয় একজন রাষ্ট্রপ্রধান হিসেবে থাকবেন। আসলে এই প্ল্যান নিয়েও কিন্তু আসলে অনেক মানুষ মানে নেগেটিভ অনেক কথা বলেছে। জি, উনি আমি শুনেন, জনগণ বা কিছু একটা পক্ষ খারাপ বলবে, যখন সে কাজটা করে ফেলবে তখন মানুষ তার ইতিবাচক দিকটা দেখতে পাবে। ঠিক। আর আমাদের দলের নেতিবাচক দিকটা হলো কিছু আমাদের লোকাল নেতা তাদের ব্যক্তি স্বার্থের কারণে কিছু কুকর্ম করলে সেটা দলের ছড়িয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এটা দায়টা চলে আসছে দলের উপরে। ধরেন আমি একটা অন্যায় করলাম, সেই অন্যায়টা আমার নিজস্ব, কিন্তু এটা কি হচ্ছে, মানে অন্যায় করছে অভি, হ্যাঁ, কিন্তু নাম হচ্ছে বিএনপির। হ্যাঁ। আচ্ছা, এটাই সেই সমস্যা। জি, রেডি। অভি, অনেক কথা শুনলাম আপনার কাছ থেকে। এখন আসলে আমরা একটু দ্রুত কয়েকটা প্রশ্ন আপনার কাছ থেকে উত্তর জানতে চাবো। জি, আপনি প্রস্তুত তো? জি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি শুরুতে আমাকে যে প্রশ্নের অ্যান্সার দিবেন সেটি হলো যে আপনি কি নিয়ম বহির্ভূত কোনো সুযোগ সুবিধা নেবেন কিনা? জি, আমি নিব, কিন্তু সেটা আমার জনগণের কল্যাণের ক্ষেত্রে ব্যবহার করব। আচ্ছা, আপনি তাহলে রবিনহুড হতে চান নাকি? ইনশাআল্লাহ, একটা আলাদা রাজনীতির জনগণ দেখবে। আচ্ছা, এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আপনার দলীয় কোনো লোক যদি দেখেন যে আপনি অবৈধ ভূমি দখল করছে বা কারো জমি দখল করে রেখেছে, সেক্ষেত্রে আসলে আপনি তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবেন কিনা? জি, সেটা অবশ্যই অ্যাকশন। সবচেয়ে বড় শক্তি আমার যেটা এই ভূমি দস্যুদের ব্যাপারে, জনাব মিজানুর রহমান মিনু চাচা, উনি আমাদের কিন্তু নির্বাচিত এমপি, কিন্তু দেশনায়ক তারেক রহমান তাকে বিশ্বাস করে কি ভূমিমন্ত্রী দায়িত্ব দিয়েছেন। তো চাচা যেহেতু আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় নেতা, আমার পার্শ্ববর্তী এলাকায় বাসা, ইনশাল্লাহ ওনার শক্তি আমার এই ভূমি দস্যুদের বিরুদ্ধে আমি ব্যবহার করব। আর মিজানুর রহমান মিনু চাচা কিন্তু বলেছে যে ভূমি দস্যুদের ব্যাপারে জিরো টলারেন্স থাকবে, রাজশাহীতে কোনো ছাড় হবে না। চমৎকার উত্তর দিচ্ছেন। আচ্ছা, মাদকের সাথে যদি দেখেন যে আসলে আপনার দলীয় কোনো লোক বা প্রভাবশালী কোনো ব্যক্তি রয়েছে, জি, সেক্ষেত্রে আসলে আপনি কি কোনো সিদ্ধান্ত নেবেন কিনা? জি, মাদকের বিরুদ্ধে কোনো ছাড় হবে না, জিরো টলারেন্স থাকবে আমার ওয়ার্ডে। মানে জিরো টলারেন্সের মধ্যে দিয়ে আপনি যেতে চান। দলীয় সিদ্ধান্ত এবং নাগরিক অধিকার যদি কখনো সামনাসামনি চলে আসে, সেক্ষেত্রে আসলে আপনি কোনটির পক্ষে থাকবেন? যে আপনার হয়তো খেয়াল আছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনারা কোনো ভোট ইঞ্জিনিয়ারিং করেছেন কিনা। উনি কিন্তু একটা চমৎকার উত্তর দিয়েছিলেন, বলেছিলেন যে জনগণকে বোঝানোই আমাদের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং ছিল। তো আমরাও চাই, বা আমরা আসলে জনগণের দল, বিএনপি সবসময় জনগণের পক্ষেই ছিল, কখনোই সংঘাত হবে না এটাই আশা করি। আর যদিও হয় সেক্ষেত্রে আমি জনগণের পাশেই থাকবো ইনশাল্লাহ। খুবই সুন্দর। জি,
আচ্ছা, টিসিবি কার্ড এবং সামাজিক যে বয়স্ক ভাতা বা আরো যে সুষম বন্টন রয়েছে, এই বন্টনের ক্ষেত্রে আপনার দলীয় প্রভাব থাকলে আসলে আপনি কি দলীয় প্রভাব রাখতে দিবেন কিনা? না, এখানে দলীয় প্রভাব থাকবে না। এটা একদম স্বচ্ছতার মাধ্যমে অনলাইনে এই কারা পাচ্ছে এটা আমি পাবলিশ করব, জনগণ দেখবে, ওপেন, সবকিছু ওপেন থাকবে। আচ্ছা, আমার সর্বশেষ প্রশ্ন হলো, আপনি কিশোর গ্যাং এবং মাদকের ক্ষেত্রে জি আপনি ব্যবস্থা নিবেন না? অবশ্যই নিব। আমাদের যারা কিশোর গ্যাং কালচারে যারা জড়িত হয়েছে এই যুবকদেরকে আমি স্বেচ্ছাসেবী টিমে তাদেরকে কিছু জনকে স্বেচ্ছাসেবী টিমে রাখবো, আর কিছু যারা বেকার ঘুরে বেড়ায় তাদের জন্য আমি একটা যে বললাম ফ্রি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার করব ওয়ার্ডে। সেখানে তারা বিভিন্ন আইসিটি, অটোমোবাইল, মোবাইল সার্ভিস এই ট্রেনিংগুলো তারা করবে এবং তারা ব্যবসা করবে অথবা চাকরি করবে। ইনশাল্লাহ আমি এটাতে জিরোতে নামিয়ে নিয়ে আসবো। ধন্যবাদ অভি। জি, অনেকক্ষণ সময় দিলেন আপনি, আমরা অনেকগুলো প্রশ্ন আপনাকে করেছি। আপনি ছোট মানুষ হিসেবে খুবই সুন্দরভাবে আপনি চেষ্টা করেছেন সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া। আমরা চাবো যে 19 নম্বর ওয়ার্ডবাসী আপনাকে অবশ্যই জয়ী করবেন। আমরা আপনার কাছ থেকে চলে যাওয়ার আগে জাস্ট আপনার কাছ থেকে সর্বশেষ কথাটি শুনতে চাচ্ছি। আমার 19 নম্বর ওয়ার্ডবাসীর জন্য একটা কথা আমি বলে দিতে চাই। আমি খুবই মধ্যবিত্ত ঘরের ছেলে, আমার ওই কোটি টাকা খরচ করে ভোট করার ক্ষমতা নাই, ভোট কেনারও ক্ষমতা নাই। তবে আমি পরিবর্তন চাই এই সমাজের, এই ওয়ার্ডের। আমি চেষ্টা করব জনগণকে বোঝাতে যে আমি আসলে সামনে কি নিয়ে আসছি, নতুনত্ব, হিংসা বিদ্বেষ, এই রাজনৈতিক ভেদাভেদ, মিথ্যা মামলা, মিথ্যা হামলা, এইসব থেকে বের করে আমি নতুন একটা ওয়ার্ড গড়তে চাই। আর আপনারা ইনশাল্লাহ আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য, আমি যাতে পরিবর্তনটা আনতে পারি মানুষের ভিতরে। ওয়ার্ডের পরিবর্তন হওয়ার আগে আমি চাই ওয়ার্ডের মানুষের মন মানসিকতার পরিবর্তন হোক। এটাই চাওয়া আপনার মাধ্যমে আমার 19 নম্বর ওয়ার্ডবাসীকে বলতে চাই। ধন্যবাদ অভি, জি অনেকক্ষণ সময় দিলেন, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার দর্শকদের আবারও বলতে চাই যে যারা আমাদের এই রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন মনে করছেন, তারা খুব সহজভাবে কিন্তু আপনি আমাদের এখানে আসতে পারেন। প্রথমত এবং আপনার যে পরিকল্পনা রয়েছে, আপনারা দেখেছেন অভি আমাদের খুবই সুন্দর কিছু পরিকল্পনা জানিয়েছে। এরকম যদি পরিকল্পনা আপনার থাকে, আপনারা কিন্তু আমাদের এখানে এসে বলতে পারবেন। এবং আপনি আমাদের যে রাজশাহী, আসলে আমাদের রাজশাহী আমাদের নিজের, আমরা চাই রাজশাহী আরো সুন্দর হোক, সকলের কাছে এটি আরো প্রশংসার দাবিদার হোক। এটিকে বাস্তবায়ন করার জন্য আমাদের এই পডকাস্টের এই আয়োজন। আমাদের এই পডকাস্টের সাথে অভি আপনাকে আসার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এতক্ষণ দেখছিলেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।